স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছেন শামীম ভাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্য যাচাইয়ের খরচ হবে 120 কোটি টাকা। জাপানের নিপ্পন কোই কোম্পানির সাথে এই নিয়ে চুক্তি করেছে সিভিল এভিয়েশন। আগামী 1.5 বছরে প্রকল্পটির স্থান নির্ধারণ এবং মহাপরিকল্পনার বিষয়ে সমীক্ষা প্রতিবেদন দেবে প্রতিষ্ঠানটি। আজ আমরা আলোচনা করব বঙ্গবন্ধু বিমানবন্দর নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এবং দ্য মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বছরে যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লাখ। ২০২৮ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে এর সবটুকুই ব্যবহার হয়ে যাবে। তাই একটি আধুনিক হাব বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প হাতে নেয় সরকার। জাপানের নিপ্পন কোইর সঙ্গে চুক্তি সইয়ের মধ্য দিয়ে আরও এক ধাপ এগুলো বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের কাজ। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং নিপ্পন কোই কোম্পানির ডেপুটি ডিরেক্টর জেনারেল তাশিকাজু কাম্বারা উপস্থিত ছিলেন। ওটা করার জন্য কি লাগে, কতটুকু বড় লাগবে, এয়ারপোর্ট কত সক্ষমতা লাগবে, এই সবকিছু ওই যে প্রথমটা কথা সম্ভব যাচাই, ওই সব স্টাডিটাই ওদের কাছে প্রফেশনাল আসপেক্ট থেকেই ডেটা করেই তারাই আমাদেরকে স্টাডিটা দেবে। আন্তর্জাতিক রুট, ঢাকা থেকে দূরত্ব, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা ও ভবিষ্যৎ সম্প্রসারণের মতো বিষয়গুলো বিবেচনায় এনে স্থান নির্ধারণ হবে। পরবর্তী কাজটা শেষ হয়ে যাওয়ার পরে যখন এটা মেইন রানওয়ে এবং সবকিছু বানানোর কথা আসবে, তখন তো সেই আসল প্রজেক্ট আসবে। সেই প্রজেক্টের জন্য কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি ইজ আ মাস্ট। প্রথমে এই বিমানবন্দরটি আড়িয়াল বিলে নির্মাণের পরিকল্পনা হয়। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে সরকার নতুন স্থানে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ২০১০ সালের আগস্টে প্রকল্পটি অনুমোদন করে মন্ত্রিপরিষদ। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কাজী ওয়াহিদুল আলম এবং জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন একটি বিমানবন্দর বাংলাদেশের প্রয়োজন আছে এবং অনেকেই বলছি আমরা, এই শুরুটা আসলে কি সঠিক সময় করছি নাকি আমরা একটু দেরিতে শুরু করলাম? ধন্যবাদ। আসলে আমি প্রথমে সরকারকে ধন্যবাদ দিতে চাই এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। আমাদের এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর বড় পরিসরে করার আমরা চাহিদা বহুদিন থেকে আমরা লক্ষ্য করছিলাম এবং ফিল করছিলাম, বাট এটা দেরিতে হলেও সরকার এই প্রজেক্ট নিয়েছেন, এই জন্য আমরা আনন্দিত এবং আমরা মনে করি এই ধরনের প্রজেক্ট আমাদের আরো অনেক আগে নেওয়া উচিত ছিল। আজ থেকে আরো ৫ বছর আগে, ৭ বছর, যখন আড়িয়াল খাব বিলের করার কথা ছিল, তখন কিন্তু এটা অপরিকল্পিতভাবে একটা হয়েছিল, কার্যক্রম শুরু হয়েছিল। তখনই যদি সম্ভবত যাচাইয়ের কাজ শুরু হতো, তাহলে আজকে কিন্তু আমাদের কাজ শুরু আর এটা আরো ৫ বছর আগেকার কথা, কিন্তু এরই মধ্যে কিন্তু ৫ বছর সময় অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা শুরু করেছি, এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমরা আশা করি যে এটা ১.৫ বছর সময়ের মধ্যে যে সম্ভবত যাচাইয়ের ব্যাপারে বলা হয়েছে, এই সময়টা যদি মেনটেন করে এবং তারপরে যত দ্রুত সম্ভব এই কাজটা ইমপ্লিমেন্টেশনের জন্য যাওয়া প্রয়োজন। ধন্যবাদ জনাব আলম। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি, বলা হচ্ছে যে বর্তমান যে ধারণ ক্ষমতা রয়েছে ২০২৮ সাল থেকে ২০২৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে। বর্তমান এয়ারপোর্টের যে ধারণ ক্ষমতা, বর্তমানে এয়ারপোর্টের যে সক্ষমতা, সেটা কি পুরোপুরি ব্যবহৃত হচ্ছে? অ্যাকচুয়ালি যাত্রীর কনসার্ন যদি আপনি বলেন, এয়ারক্রাফট টেক অফ ল্যান্ডিং এর কথা শুধুমাত্র যদি বলা হয়, আমি মনে করি এখনো 45 ম্যাক্সিমাম 50% হয়তো এটা ইউটিলাইজেশন হচ্ছে ইন টার্মস অফ প্যাসেঞ্জার্স এবং এয়ারক্রাফট টেক অফ ল্যান্ডিং। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার বা যে সুযোগগুলো থাকা দরকার, সেটা যদি আমরা ওভারঅল চিন্তা করি, যেমন আমাদের কার্গো সাইডে যদি চিন্তা করি, কার্গো একটা বিরাট সম্ভাবনা আছে, আমরা কিন্তু ঠিক মতো জায়গা দিতে পারছি না। এছাড়া যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যে আমাদের মেনটেন্যান্স ফেসিলিটিগুলো থাকা দরকার একটা এভিয়েশনের জন্য, যেমন বিমানের বা প্রাইভেট এয়ারলাইন্সগুলো, সেগুলো কিন্তু আমরা দিতে পারছি না, বা জেনারেল এভিয়েশনকে আমরা জায়গা দিতে পারছি না। কারণ আপনি দেখবেন যে আমাদের এয়ারপোর্ট যাই থাকে না কেন, অর্ধেকটা জায়গায় কিন্তু
ওয়েস্টার্ন সাইডে টোটালি ব্লক বা এটি এয়ারফোর্স দ্বারা নিয়ন্ত্রিত এয়ারফোর্সের জন্য ব্যবহৃত হচ্ছে, যার কারণে আপনি এক্সটেন্ড করতে পারছেন না ওই সাইডে। এখন মনে করেন আমরা যে এক্সপ্যানশন করতে যাচ্ছি, একটা নতুন টার্মিনাল করতে যাচ্ছি, টার্মিনাল 3 যেটা করতে যাবো, এটা করতে গিয়ে কিন্তু জেনারেল এভিয়েশনকে সরিয়ে দিতে হচ্ছে এবং বিপুল একটা খরচ গভর্নমেন্টকে বহন করতে হবে। আপনি আমাদের টার্মিনালগুলো যদি দেখেন, সেখানে কিন্তু ওই রকম পর্যাপ্ত জায়গা নাই। এবং আমাদের যে এখন অ্যাপসেকের কথা বলছে, সিকিউরিটিস, সেই সিকিউরিটি যে প্ল্যানিংগুলো করবে, যে রুটিনগুলো দরকার, সেটা কিন্তু সুন্দরভাবে নেই। তো ওদিকে যদি চিন্তা করি, আমরা মনে করি যে এই এয়ারপোর্ট এখন আর ব্যবহার করার মতন অবস্থায় নাই। এটা আমাদের খুব শীঘ্রই আর নতুন এয়ারপোর্ট যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাবার, 35 সেকেন্ডের বিরতি, ফিরছি শীঘ্রই। জনাব কাজী ওয়াহিদুল আলম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন এই চুক্তিটা করা হলো জাপানিজ নিপ্পন কোই প্রতিষ্ঠানের সাথে, এখন এই প্রতিষ্ঠান দায়িত্ব হচ্ছে সম্ভাব্যতা যাচাই করা এবং একটি সম্ভাব্য স্থানও নির্ধারণ করার কথা বলছে। তো যখন এই যে চুক্তিটা হলো, বা এই সময় কি নিশ্চয়ই আরো অনেক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল এবং নিশ্চয়ই কোয়ালিফাইড বিডার, তার সাথেই সরকার বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেতে যাচ্ছে। এক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট হিসেবে, সিভিল এভিয়েশন বিশেষজ্ঞ হিসেবে, আপনি কি ধরনের আপনি চান যে কেমন আসলে এয়ারপোর্ট হওয়া উচিত, কি ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত, আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে রাখা উচিত? এখন কিন্তু আপনি যদি দেখেন এয়ারপোর্ট যেগুলো হচ্ছে নতুন নতুন এয়ারপোর্ট, সেগুলো কিন্তু একটা এয়ারপোর্ট সিটি আলাদা হয়ে যাচ্ছে। দিল্লিতে এয়ারপোর্ট হচ্ছে, ওই এয়ারপোর্টের আশেপাশে যত হোটেল, 5 স্টার হোটেল, যত রকম আছে, সব কিন্তু ওই এয়ারপোর্ট বেসড হচ্ছে এবং এর নামই হচ্ছে এয়ারো সিটি। হ্যাঁ, এয়ারো সিটি হিসাবে দিল্লি এয়ারপোর্টের আশেপাশে এলাকাটাকে করে এবং সেইভাবে, এবং ওখান থেকে যাতায়াত ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, শহরে যাতায়াতের জন্য এক্সপ্রেসওয়ে বা অন্যান্য আদার মাল্টি মডাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, এইগুলো ডেভেলপ করা দরকার। বিকজ যেহেতু এটা এখন শহর থেকে বাইরে করতে হবে, আমাদের এখন যেমন শহরের মধ্যে আছে, এইটা তো করা যাবে না, এটা তো অ্যাটলিস্ট 30, 35, 50 মাইল দূরে হবে, আরো বেশি হতে পারে। সেখান থেকে এক্সপ্রেসওয়ের মাধ্যমে যোগাযোগ সম্ভব হতে পারে। তারপরে ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন এয়ারলাইনের তাদের ক্রু থাকার ফ্যাসিলিটিস, হোটেল বা যারা ট্রানজিট প্যাসেঞ্জার তার থাকার ফ্যাসিলিটি থাকতে হবে, কার্গো ভিলেজ করতে হবে, তারপরে অন্যান্য আদার ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিস যেসব লাগে সেগুলো করতে হবে। কাজে এটা একটা ব্যাপক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ করার জন্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন, এবং নিপ্পন কোই কোম্পানি, দে আর কোয়াইট এক্সপেরিয়েন্সড কোম্পানি, এবং আগেও তারা বিভিন্ন এই ধরনের কাজ করেছে। আমি মনে করি তাদেরকে যদি ফ্রি হ্যান্ডে কাজ করতে দেওয়া যায়, তারা ভালো কাজ করবে এবং সময় মতো যদি কাজ হয়, এবং সম্ভবত যাচাইয়ের পরে যাতে দেরি না হয় এবং কাজটা সাথে সাথে শুরু করা যায়, সে ব্যাপারে এখন থেকে সরকারের প্রস্তুতি থাকা দরকার। অবশ্যই সেটা জনাব নজরুল ইসলাম, স্থান নির্ধারণ, যে এই স্থান নির্ধারণে একটি এর আগে সমস্যা তৈরি হচ্ছিল, আড়িয়াল খাল বিলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছিল এবং সেখানে পরে স্থানান্তর করতে হয়েছিল, এবং সেখানকার জনসাধারণ বলছিল যে ফসলি জমিতে রাখা উচিত। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সম্ভব স্থান কোথায় হতে পারে, কোন দিকে হতে পারে, কতখানি দূরে হতে পারে, ঢাকা বর্তমান ঢাকা থেকে হতে পারে? আসলে দূরটা তো খুব কনসার্ন না, আমরা একটু আগে যেটা বললেন যে আমরা যদি ভালো রোড ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ভালো করতে পারি, যেখানে হোক, ইফ ইট ইজ 30 মিনিটস ডিস্টেন্স থ্রু আনইন্টারাপ্টেড রোড, তাহলে কোনো সমস্যা নেই। স্থানের জন্য মোটামুটি 3টা জায়গা কিন্তু সরকার বলেছে এদেরকে দেখার জন্য। তো এরাই কিন্তু ঠিক করে দেবে, কারণ এর সাথে অনেক কিছু জড়িত আছে, যেমন আপনার ল্যান্ডের অবস্থানটা কি, কতটুকু পিসিআর মানে নিতে পারবে, লোড ক্যাপাসিটিটা কতটুকু নিতে পারবে, এরিয়াল ভিউটা কি হবে, অ্যাপ্রোচগুলো কি হবে, এই সব কিছু মিলেই কিন্তু স্থান তারা ঠিক করবে। তো এইটা কিন্তু একটা মনে রাখতে হবে। আমরা যে রানওয়েগুলো চাচ্ছি, 14,500 ফিট রানওয়ে চাচ্ছি, এটি স্ট্যান্ডটাও এরকম থাকতে হবে। অতএব মাটি, সয়েল কন্ডিশনটা একটা বিরাট ফ্যাক্টর এখানে। এবং এখানে মনে করেন আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই, মানে এই যে আমরা রানওয়ে করবো, একদিনে তো হবে না, মিনিমাম 10 থেকে 12 বছর লাগবে টোটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি করে তৈরি করে আনতে। এই 10 বছরে মাটিটার অবস্থানটা কি হবে, এই প্রেশারটা কি হবে, এইগুলো কিন্তু ওরা যাচাই করবে, যাচাই করে ঠিক করে দেবে, যাতে এটা একটা আমাদের ধরেন 15 বছর পরে হলে আগামী 50 বছর পর্যন্ত যেটা সার্ভ করতে পারে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশটা কিন্তু আলটিমেট একটা সিটি টাইপ হয়ে যাবে, সারা দেশেই জনগণ থাকবে, সারা দেশে মানুষ থাকবে, জনবহুল দেশের কারণে আমরা যেখানেই করি জনবহুল হয়ে যাবে, সেটা চিন্তা করে করতে হবে। জনাব আলম, আপনার কি মনে হয় আসলে স্থান নির্ধারণের ক্ষেত্রে
কেমন কোন দিকে আসলে হওয়া উচিত, না স্থান নির্ধারণ আমরা নাকি এটা বিশেষজ্ঞরাই করবেন সেটাই? এটা আমার মনে হয় বিশেষজ্ঞ, এটা আমাদের ব্যাপার নয়, বিশেষজ্ঞদের ব্যাপার। অনেক কিছু এখানে বিবেচনার ব্যাপার আছে এবং এই বিবেচনা করি নাই বলে তো আমরা সেই 5 বছর আগে আরিয়াল খাঁ বিলে তৎকালীন ব্যুরোক্র্যাটরা একটা নাটক সৃষ্টি করেছিল আর কি। তো সেই রকম আমরা চাই না, আমরা বিশেষজ্ঞদের মতামত নিতে চাই। তারা যেটা বলবে যে না এটা সব দিক থেকে উপযোগী, সেই রকম একটা জায়গা। আর আরেকটা জিনিস আমি বলি যে আমরা যেখানেই করি না কেন কিছু লোক এফেক্টেড হবে, কিছু লোক সেটা বিরুদ্ধে যাবে, কিছু হবে, এটা সবসময় আমরা দেখে এসেছি। এমনকি আমার মনে আছে যে নারিতা এয়ারপোর্ট যখন 1979 সালে প্রথম কাজ শুরু করেছিল আর কি, তার সেই সময় প্রচুর ওখানে এজিটেশন হয়েছিল, সেখানে করতে দিবে না, নারিতাতে করতে দিবে না, করতে দিবে না, এ নিয়ে অনেক ওখানে কিন্তু হয়েছিল। বাট আলটিমেটলি ওখানে করতে হয়েছে এবং নারিতা ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও। তো কাজে কিছু মানুষ এফেক্টেড হবেই আর কি, বা কিছু জমি, ফসলি জমি বলেন বা অন্য জমি যাবে, এটা যাবে। এটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে আমরা যেটা হাব যদি করি, এটার জন্য কিন্তু দেশের কোন জায়গায় হবে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি কতটুকু ফেসিলিটি প্রোভাইড করতে পারবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলোকে, সেটাই বড় প্রশ্ন। এবং শুধু রানওয়ে হবে না, ইনফ্রাস্ট্রাকচার ইন আদার সাইডও থাকতে হবে। আমাদের যে সবচেয়ে সমস্যা কিন্তু যে আমরা কেন অ্যাট্রাক্ট করতে পারি নাই, আমাদের দেশে আসলে তেলের দামটা একটা বিরাট পার্থক্য হয়ে যায়, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে যা তার চেয়ে অনেক 20-30 সেন্ট বেশি আমরা রাখি। এটা কিন্তু ডিসঅ্যাট্রাক্ট করার একটা ভীষণ কারণ। তো আমাদের এগুলো চিন্তা করতে হবে। আমরা যদি সত্যি সত্যি ভাবি যে এয়ার ট্রান্সপোর্টেশন এটা ভালো কন্ট্রিবিউট করে আমাদের জিডিপিতে, তাহলে এয়ার ট্রান্সপোর্টেশন বিজনেসটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটা রাষ্ট্রীয় একটা পলিসি থাকতে হবে পরিষ্কারভাবে। সো আমাদের তার প্রথম একটা অঙ্গ হচ্ছে একটা ভালো এয়ারপোর্ট করা, যেখানে আমি ফ্রি করতে পারবো। শুধু তাই না, আমার ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে আমাদের হিউম্যান রিসোর্স যেটা আছে, সে এখন মনে করেন আপনি আমাদের কাস্টম, আমাদের ইমিগ্রেশন, এটা এখনো কতটুকু ফ্রেন্ডলি, আই হ্যাভ এ ডাউট। তো এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। আমি কিছুদিন আগে একটা বাড়িতে গেলাম, সেখানে একসাথে 5টি এয়ারক্রাফট ল্যান্ড করলো, আমি একদম লাস্টে। আমি ভাবলাম যে এখান থেকে বেরোতে বোধ হয় মিনিমাম 40 মিনিটস লাগবে আমাদের দেশের এক্সপিরিয়েন্সে। আমাকে অবাক করে দিয়ে 15 মিনিটস ক্লিয়ার। তো এত এই যে কাস্টম ইমিগ্রেশনের যে স্মার্টনেসটা, আমাদের এভিয়েশন সিকিউরিটির স্মার্টনেসটা, এগুলো কিন্তু থাকতে হবে, না থাকলে হবে না। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি বঙ্গবন্ধু বিমানবন্দর নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন কাজী ওয়াহিদুল আলম এবং জনাব এটিএম নজরুল ইসলাম। জনাব কাজী ওয়াহিদুল আলম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছি যে আমরা চাই নতুন যে বিমানবন্দর বাংলাদেশে হবে আন্তর্জাতিক, অবশ্যই সেটা, এবং সেটা আন্তর্জাতিক হাব হিসেবে করতে চাই আমরা। এই এয়ারপোর্টকে যদি আন্তর্জাতিক আমরা সিভিল এভিয়েশনের হাব করতে চাই, তাহলে কিন্তু শুধু বড় ইনফ্রাস্ট্রাকচার দিয়েই হবে না, অবশ্যই না, পলিসি সাপোর্ট লাগবে। সেই পলিসি সাপোর্টটা কি, যাতে সকল দেশের এয়ারলাইন্স তারা এখানে এসে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চাইবে? না, এখানে দুটো জিনিস হতে পারে। একটা হলো কি যে টেকনিক্যাল সাপোর্ট, আমাদের বাংলাদেশের এয়ার ইউজ করে প্রচুর এয়ারলাইন কিন্তু যাতায়াত করে, আমাদের এয়ার স্পেস ইউজ করছে তারা। হ্যাঁ, এইসব এয়ার স্পেস যারা ইউজ করে তারা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট, রিফুয়েলিং বা অন্যান্য আদার সাপোর্ট তারা নিয়ে থাকে। যদিও তারা এখানে অপারেট করে না বা কিছু না, তারা এখানে যদি সেই সাপোর্টটা পায়, তারা এরা কিন্তু এখানে বড়, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, আমাদের রানওয়ে থাকে, আমাদের টার্মিনাল থাকে, ভালোই থাকে, তারা কিন্তু তখন ওই প্লেনগুলো ঢাকাতে নামবে, রিফুয়েলিং করবে, ওখান থেকে সরকার একটা প্রফিট করতে পারবে, ল্যান্ডিং পার্কিং চার্জ থেকে অনেক টাকা, প্রচুর পরিমাণে রেভিনিউ পেতে পারে। এইটা ওয়ান কাইন্ড অফ আপনার ইনকাম, রেভিনিউ ইনকাম করতে পারে সরকার ওখান থেকে। আমরা এই ইনকামটা থেকে আমরা কিন্তু ডেপ্রাইভ হচ্ছি। আমরা যে পরিমাণ এয়ারক্রাফট আমাদের বাংলাদেশের উপর দিয়ে যায় এয়ার স্পেসে, তার 100 ভাগের 1 ভাগ আমাদের ল্যান্ড করে না এখানে, বা টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছে না। এইটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 ইজ আমাদের এখানে যে জিনিসটা বললেন হাব করার কথা, হাব করতে হলে যে জিনিসটা আমাদের দরকার সেটা আমরা উই আর ল্যাকিং ভেরি মাচ। আমাদের ন্যাশনাল ক্যারিয়ার যদি স্ট্রং না হয়, এটা কিন্তু এই 5th ফ্রিডম 6th ফ্রিডম ট্রাফিক এটা আনতে হবে। আমরা আজকে দেখেন এমিরেটস সারা সাউথ এশিয়া থেকে প্যাসেঞ্জার নিয়ে তারা দুবাইতে নিয়ে যাচ্ছে, দুবাই থেকে তারা আবার ইউরোপ, আমেরিকা, বিভিন্ন ডেস্টিনেশন তাদেরকে অনওয়ার্ড কানেকশন দিচ্ছে। বাট আনফর্চুনেটলি আমরা তো কোনো জায়গা থেকে আনতে পারতেছি না প্যাসেঞ্জার, আমাদের এখান থেকে সবাই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। আজকে যতগুলো এয়ারলাইন ফরেন ক্যারিয়ার বাংলাদেশে অপারেট করে, তারা সবই কিন্তু
ফিফথ ফ্রিডম, সিক্স ফ্রিডম ট্রাফিক নিয়ে যাচ্ছে। তাহলে এই এত টাকা ব্যয় যদি আমরা ইনভেস্ট করি, হ্যাঁ। নতুন বিমানবন্দর করি, এবং সেটা যদি আবার আগের মতোই হয়, Right. তাহলে কি এটা ব্যাড ইনভেস্টমেন্ট পরিণত হবে না? ব্যাড ইনভেস্টমেন্ট আমি বলবো না, বিকজ তারপরেও আমাদের লাগবে। তারপরে ভাব করতে পারলে ভালো, আমাদের আস্তে আস্তে তো আসতে হবে। আজকে বিমান না আসুক, হয়তো প্রাইভেট এয়ারলাইনের মধ্যে থেকে কেউ এগিয়ে আসবে। আজকে দেখেন, আমরা ভারতের অবস্থা যদি দেখি, এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স বছরের পর বছর তারা লস করছে, তারা করতে পারছে না। বা সাথে সাথে জেটি এয়ারওয়েজ কিন্তু উঠে এসছে। হ্যাঁ, জেটি এয়ারওয়েজ আজকে তারা একটা বড় ধরনের নেটওয়ার্কিং করে ফেলেছে। এখন তারা লিবারেল পলিসি করেছে, সিভিল এভিয়েশন পলিসি করছে এই ভারতে, যার ফলে এখন ছোট ছোট এয়ারলাইনগুলো বাইরে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অপারেট করতে পারবে, লাইক ইন্ডিগো, স্পাইস জেট, এরা তাদের ফ্লাইট এক্সটেনশন করছে। সো কাজেই এটা বলা যাবে না আজকের অবস্থা দেখে, বিকজ এয়ারলাইন বিজনেস ইজ এ ফিউচারিস্টিক বিজনেস। হ্যাঁ, এটা আজকে দেখে আপনি কোনো কিছু ফোরকাস্ট করতে পারবেন না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে কি হবে এটা কিন্তু এখনই বলা মুশকিল আছে। সো কাজেই এটাকে আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই। জনাব নজরুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি, তাহলে কি ধরনের রেগুলেটরি পলিসি সাপোর্ট দরকার সত্যিকার অর্থে আমরা যদি চাই এই নতুন বিমানবন্দর অন্যরা ব্যবহার করবে? এখানে কিন্তু রেগুলেটরি পলিসি নিয়ে তেমন কোনো কথা নেই, কারণ রেগুলেটরি পলিসি যেটা হয় এটা ইন্টারন্যাশনাল আয়কর বিধি মন্ত্রণালয়, ওইখানে চেঞ্জ করে তেমন কিছু নাই। যেটা করতে হবে অন্যান্য পলিসি, সাপোর্ট পলিসিগুলো, যেমন আমরা যখন ট্যুরিজমের সাথে কিন্তু এয়ার ট্রান্সপোর্টের সাথে বিরাট সম্পর্ক জড়িত। আপনি যে ট্যুরিজম স্ট্রং না করতে পারেন, সেখানে কিন্তু আপনি বেশি বিদেশি এয়ারলাইন্স আসবে না, বা তারা যে আসবে এক রাত থাকবে, তার ভিতরে যে তার যে চাহিদাগুলো সেগুলো মিট আপ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ট্রান্সপোর্টেশন দরকার, বা আদার ফেসিলিটি দরকার, ভালো একটা হোটেল দরকার, এগুলো কিন্তু লাগবে। মানুষ কিন্তু পয়সাটা বড় চিন্তা করে না, চিন্তা করে আমি ফেসিলিটিটা কত তাড়াতাড়ি পাবো। সো এটা লাগবে। আপনি কার্গো সেকশনটাকে এটা বিরাট ব্যাপক পরিবর্তন আনতে হবে, কারণ এইখানে আমাদের কার্গোতে গেলে মনে একটা হাট বাজারে ঢুকে গেলাম, তো এটা হলে তো চলবে না। আমাদের একটা আপনার ওয়ার ফ্রি বন্ডেড ওয়ার হাউস করতে হবে, যেখানে যারা বিদেশি এয়ারলাইন্স বা আমাদের দেশি এয়ারলাইন্সগুলো তাদের স্পেয়ারগুলো আনলে, আমাদের সবচেয়ে দুঃখজনক যে আমাদের কোনো স্পেয়ার আনলে সেটা যদি অন্য কোনো টার্মে চলে যায়, আমরা ট্যাক্স বসে দিই। এই জিনিসগুলো যদি না করা হয়, তাহলে কেউ এখানে অ্যাট্রাক্টেড হবে না। জনাব আলম, খুবই সংক্ষেপে, আমাদের সাথে সময় নেই, কার্গো ফ্যাসিলিটির কথা বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি কেমন হওয়া উচিত, কারণ আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে বিদেশি কার্গো সরাসরি বহন করা আমাদের কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ হচ্ছে। তো আমরা সেই জিনিসটা আসলে রিপিট চাই না। কার্গো আমাদের সবচেয়ে বড় ল্যাকিং হলো আমাদের এখানে একটা প্রপার কার্গো ভিলেজ নাই। আচ্ছা, হ্যাঁ, একটা কার্গো ভিলেজ বলতে কি বোঝায়, সেখানে একদম প্রপার স্টেট অফ দ্য আর্ট কার্গো স্টোরিং ফ্যাসিলিটি, লোকেশন ফ্যাসিলিটি, সিকিউরিটি ফ্যাসিলিটি, অল দিস শুড বি আন্ডার দ্য সেম রুফ। এবং সেটা না থাকলে আমরা আজকে দেখেন ঢাকা এয়ারপোর্টে যে কার্গো টোটাল আসা যাওয়া করে, তার ম্যাক্সিমাম 75% কার্গো ওয়্যারহাউসের বাইরে থাকছে, এবং এতে করে এগুলো নষ্ট হচ্ছে। এবং আমরা সেটাই আশা করবো যে নতুন যে বিমানবন্দর করা হচ্ছে তখন এই সকল বিষয়গুলো মাথায় রাখা হবে। কারণ কার্গো গ্রোথটা কিন্তু আমাদের দেশে অনেক ভালো। অ্যাবসলিউটলি। জনাব কাজী ওয়াহিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুন ওয়াজ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।